স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছে আমি সাদিয়া লাবণী। বাংলাদেশে বিনিয়োগের সঠিক পরিবেশ নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। লজিস্টিক ব্যয় কমানো সহ বিদেশি বিনিয়োগ টানতে কার্যকর ওয়ান স্টপ সার্ভিস তৈরির প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহ প্রকাশ করে ইইউ রাষ্ট্রদূত জানান, নিশ্চিত করতে হবে এলডিসি পরবর্তী ব্যবসার পরিবেশ। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন, যেখানে গেল অর্থ বছরে 19.71 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়, যা মোট পোশাক রপ্তানির 50%। এমন পরিস্থিতিতে এলডিসি উত্তরণের পরও ইইউ বাজারে শুল্কমুক্ত সুবিধা চায় বাংলাদেশ। এই সুবিধা পেতে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও পাঠানো হয়েছে। যদিও এরই মধ্যে ইইউর সাথে অংশীদারিত্ব ও সহযোগিতামূলক চুক্তি পিসিএ-তে প্রাথমিক সই করেছে বাংলাদেশ। বুধবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের টেকসই রূপান্তর বিষয়ক সেমিনারে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। তবে এলডিসি পরবর্তী বাংলাদেশের বিনিয়োগের সার্বিক পরিকল্পনা সম্পর্কে জানতে চায় তারা। These policies matter for Bangladesh. Europe, as your largest export market, dominated by RMG products, and we all know that Bangladeshi RMG. We are partnering with you, with Bangladesh, to ensure that your businesses and government adapt. And our predictability as your steadfast political and economic partner is what guides us. জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের সঠিক পরিবেশ নিশ্চিতে লজিস্টিক ব্যয় কমাতে চায় সরকার। সেই সঙ্গে চট্টগ্রাম বন্দরের গতি বাড়াতে মনোযোগী সরকার। কার্যকর ওয়ান স্টপ সার্ভিস তৈরির প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। আমাদের এলডিসি উত্তরণ নিয়ে অনেকের মনেই একটি বড় প্রশ্ন রয়েছে। এই পরিবর্তনের পর বাংলাদেশ সরকার আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? এই নতুন ও উদীয়মান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাংলাদেশকে বিনিয়োগের জন্য আরও আকর্ষণীয় করে তোলার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সেমিনারে উদ্যোক্তারা বলেন, তৈরি পোশাক খাত থেকে বছরে প্রায় 6 লাখ টন টেক্সটাইল বর্জ্য তৈরি হয়, যার মাত্র 5% পুনর্ব্যবহার সম্ভব, যা নেতিবাচক প্রভাব ফেলছে শিল্প পরিবেশে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধান চান তারা। Consumers, especially the Gen Z, are very concerned about environmental footprint. সাদিয়া লাবণী, দেশ টিভি, ঢাকা। They consume. ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ ফেরতের দাবি জানিয়েছেন 6 আর্থিক প্রতিষ্ঠানের ভুক্তভোগী আমানতকারীরা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এমন দাবি করেন তারা। এ সময় তারা বলেন, পূর্ব ঘোষিত জুলাই 2026-এর পথ নকশা মোতাবেক অর্থ ফেরতের দ্রুত, সুস্পষ্ট, বাস্তবসম্মত ঘোষণা করতে হবে। মানববন্ধনে অংশ নিয়ে গ্রাহকরা জানান, দীর্ঘ 7 বছর ধরে কষ্টার্জিত সঞ্চয় এসব প্রতিষ্ঠানে আটকে থাকায় চরম আর্থিক অনিশ্চয়তা এবং মানবিক সংকটের মধ্যে পড়েছেন তারা। এই আমানতকে রক্ষা করবেন তারা অন্যদিকে তাকিয়েছেন। তারা নিজেরা হয়তো এর মধ্যে অংশীদার ছিলেন, কিন্তু জিনিস যেটা দাঁড়িয়েছে, এই মানুষগুলি বঞ্চিত হয়েছেন। এবং বঞ্চিত হয়েছেন শুধু না, তারা কেউ কেউ অসুস্থ হয়েছেন, চিকিৎসা পাননি, কেউ কেউ মারা গেছেন। কারো কাছে হাত না পেতে আমি যেন চলতে পারি, আমার এই আবেদন সরকারের কাছে। মূল টাকাটা ফেরত চাই, এর বেশি কিছু আমরা চাই না। আমানতকৃত টাকাটা অনতি বিলম্বে ফেরত পেয়ে বাকি জীবনটা কোনোভাবে নির্বাহ করে পরপারে যেতে পারি। টাকাটা আমরা ফেরত পাচ্ছি না। অবশ্যই আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে পরামর্শের কথা জানিয়েছেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানো হবে। জানান, এই চুক্তির কারণে অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না। বুধবার সচিবালয়ে ঢাকায় সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি দলটি বুধবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে পরামর্শ করা হবে। দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাণিজ্য বাড়ানো হবে। চুক্তিতে কতগুলো বিষয় থাকে যেগুলোকে আমরা
দেখছি হচ্ছে যে দুই দেশের সাথে আপনার সম্পর্ক উন্নয়নে, এবং আমরা চাই যে সম্পর্ক উন্নয়ন আরও উচ্চতায় যাক। আমরা যে বিষয়ে জোর দিচ্ছি সেটি হচ্ছে যে চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেই কনসালটেশন এবং তার মেকানিজম বাড়িয়ে যাতে বাংলাদেশের স্বার্থকে আরও অগ্রাহ্য করা যায়, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শুধুমাত্র যে এখন তো একটা পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় বাজার, আমরা চাই যে আরও পণ্যের বাজার হোক। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মেধার আদান প্রদান, শিক্ষা, কৃষি, গবেষণা, ওষুধ রপ্তানি আরও বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হয়েছে। আমাদের ওই দেশে আমাদের সাথে বাণিজ্য পর্যায়ে আলোচনা হোক, আমাদের সাথে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক আলোচনা হোক, আমাদের সাথে তাদের সাথে শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক অথবা যে মানবিক বিষয় আছে সেগুলো সম্পর্কে অগ্রগতি হোক। উপদেষ্টা আরও বলেন, সকল দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে বিএনপি সরকার। যুক্তরাষ্ট্র, চীন, জাপান সহ সবার সঙ্গে যোগাযোগ রাখছে এবং নতুন রপ্তানির বাজার সৃষ্টির পাশাপাশি সেখানে সক্ষমতা বাড়ানোই সরকারের লক্ষ্য। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। তাদের অভিযোগ, আমানতের টাকা ফেরত নিয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ না দিয়ে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সাম্প্রতিক বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীরা। তাদের দাবি, আমানতের টাকা ফেরতের বিষয়ে পরিষ্কার কোনো পরিকল্পনা না দিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে, যা তাদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে। আমরা যে আমানতকারী তার প্রুফ করার জন্য আমরা চেক বই নিয়ে আজকে হাজির হয়েছি। প্রুফ হিসেবে সাথে করে আমরা আমাদের চেক বই নিয়ে আসছি। আমরা কোনো লেলি দেওয়া গোষ্ঠী না, আমরা সবাই সাধারণ আমানতকারী। আমার ওয়াইফের চেক বই, এটা হচ্ছে আমার নিজের চেক বই। আমার টাকার জন্য আমার যা করার আমি সব করব। বুধবার সকাল 10টায় নগরীর নিউ মার্কেট মোড়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় মুখপাত্রের বক্তব্য প্রত্যাহার এবং আমানতের টাকা দ্রুত ফেরতের দাবিতে স্মারকলিপি প্রদান করেন আমানতকারীরা। আমরা কাজ কাম করে ভাত খাই, আমরা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। আমি একজনের যথেষ্ট, আমি মরবো এখানে। আমি 38 বছর কষ্ট অর্জিত টাকা করিয়া বিল্ডিং এর কাজ, রোডের কাজ, সব কাজ করিয়া তারপরে টাকাগুলো জমা করছি। আজকে আমার রাস্তায় বসাই দিচ্ছে এরা। আমরা যে সুযোগ দেয় তাহলে আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাব। আমরা দলের না, গোষ্ঠীর না, কারো না। আমরা আমাদের টাকা আজকে ব্যাংক অবদ্ধ করে রেখেছে বিদায় আমাদের আন্দোলন। মুখপাত্রের বক্তব্যকে আমানতকারীদের জন্য হতাশাজনক উল্লেখ করে তা প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানান তারা। দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। উনি আমাদেরকে সান্ত্বনা না দিয়ে চোট দেখাত যারা কি ব্যাংক লুট করছে ওদের সহায়তামূলক কথা বলছে। আপনি যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্যকে সরে দাঁড়ান এবং অগ্রহ করেন, না হয় আপনার বিরুদ্ধে আমাদের আমানত সরকারকে আন্দোলন দিতে বাধ্য হব। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিবেচনায় রেখে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। অর্থনৈতিক প্রতিষ্ঠান, তাদের লেনদেন হচ্ছে, আমরা তাদেরকে বুঝাইছি যে আপনারা এখানে যেতে পারবেন না। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে 2 জন অথবা 3 জন গুরুত্বপূর্ণ যারা কথা বলতে পারেন তারা আমাদের সাথে চলেন, ভিতরে আপনারা প্রবেশ করে দেবো। সর্বোচ্চ কর্তৃপক্ষের সাথে আপনাদের দাবি দেওয়া পেশ করেন। আর বাকিরা এখানে থেকে শান্তিপূর্ণ অবস্থানে আছে। এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খল বা অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। দাবি দ্রুত কার্যকর হবে প্রত্যাশা ভুক্তভোগী আমানতকারীদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। আগামী অর্থবছরের 1 জুলাই থেকেই কার্যকর হতে পারে প্রস্তাবিত নবম পে স্কেল। প্রথম ধাপেই মূল বেতন বাড়ানোর পরিকল্পনা সরকারের। গবেষণা সংস্থা সিপিডি বলছে, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে এটি বাস্তবায়ন রাজস্ব আহরণের সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে করা উচিত। অন্যদিকে জনপ্রশাসন বিশেষজ্ঞরা মনে করছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে পে স্কেল বাস্তবায়ন প্রয়োজন হলেও এতে সরকারের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করতে এরই মধ্যে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থ বছরের শুরুতেই মূল বেতন বাড়িয়ে পে স্কেল কার্যকর করা হবে। এরপর ধাপে ধাপে বাড়ানো হবে চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুবিধা। নতুন বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার প্রক্রিয়াও চলছে।
তবে এই সময়ে পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে বলে মনে করছে সিপিডি। সংস্থাটি বলছে বাস্তবায়নের আগে সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি। আপনি দেখেন যে কর আহরণটা কেমন হচ্ছে, সেই কর আহরণের সাথে মিলিয়ে আমার যে অন্যান্য যেই কম্পিটিং চাহিদাগুলো আছে সেইটার সাথে মিলিয়ে এটার বাস্তবায়নের গতি নির্ধারণ করবে কিনা সরকার, সেইটাও সরকারের বিবেচনায় থাকা উচিত। জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন জীবনযাত্রার ব্যয় বাড়ায় বেতন বৃদ্ধি প্রয়োজন। এটি রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবেও দেখছেন তারা। তবে আর্থিক সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন। তাদের কথা বিবেচনা করে সরকার যে পরিমাণে পারুক, হয় ডিয়ারনেস অ্যালাউন্স অথবা একটা পে স্কেল নতুনভাবে দিয়ে আংশিকভাবে এটা বাস্তবায়ন এই বছর করলে সরকারের জন্য আমার মনে একটা খুব ভালো। প্রস্তাবিত স্কেলে সর্বনিম্ন মূল বেতন ধরা হয়েছে 20,000 টাকা, বর্তমানে যা 8,250 টাকা। সবকিছু ঠিক থাকলে আগামী 1 জুলাই থেকেই শুরু হতে পারে নতুন পে স্কেলের প্রথম ধাপ। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়াতেই কৃত্রিম সংকট তৈরি করে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট, এমন অভিমত সংশ্লিষ্টদের। তাদের মতে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেনি সরকার। তেলের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে কৃত্রিম সংকটের অবসান ঘটে বলে অভিযোগ করেন সাধারণ ক্রেতা আর পাম্প কর্তৃপক্ষ। আর বিশ্লেষকরা বলছেন সংকট নিয়ে সরকারের কাছে তথ্যের ঘাটতি ছিল। আলভি রায়হানের বিশেষ রিপোর্ট। হঠাৎ করেই বদলে গেছে তেল পাম্পের চিত্র। কয়েকদিন আগেও যেখানে ছিল লম্বা লাইন, ভোগান্তি আর অনিশ্চয়তা, সেখানে নেই কোনো চাপ কিংবা তাড়াহুড়া। অভিযোগ উঠেছে একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে তেলের দাম বাড়াতে সরবরাহ আটকে রেখে বাজারে সংকট তৈরি করে, যার দায় দিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধের উপর। দাম বাড়তেই কিভাবে সংকট কমে যায় সেই প্রশ্ন ভুক্তভোগীদের। তেল নাই হঠাৎ করে এখন দাম বাড়ছে, এখন সব জায়গায় তেল অ্যাভেলেবল। দাম বাড়ার কারণে তাদের লাভ হচ্ছে, যদি কেউ মজুদ রেখে থাকে সেক্ষেত্রে সে লাভবান হয়েছে। তার উদ্দেশ্য ছিল দাম বাড়ানোর, নয়তো তো এরকমটা হওয়ার তো কোনো কথাই প্রশ্নই আসে না। এটা তো বোঝাই যায় যে যারা ধরেন মজুদ করে রাখছে ওরা এই আশায় ছিল যে এক সময় দাম বাড়বে, আমরা টন প্রতি হোক বা যেই প্রতি হোক আমরা একটা লাভ করব। সরকার চাচ্ছিল যে দামটা না বাড়ে। পাম্প কর্তৃপক্ষ বলছে সরকার অসাধু ব্যবসায়ীদের সুযোগ না দিলে ভোগান্তিতে পড়তো না সাধারণ মানুষ। এখনো সিন্ডিকেটের প্রভাব দেখছেন তারা। এই যে 2 মাস যে সরকার সিন্ডিকেটকে সুযোগ দিল বা যারা অবৈধ মজুতকারী, অবৈধ ব্যবসায়ী তাদেরকে সুযোগ দিল, সেই সুযোগও সরকার তাদেরকে না দিয়ে সরকার যদি নিজেই যদি দামটা তখন বাড়িয়ে দেয়, তখন কিন্তু এই পেনিকেশনটা আসে না। আমার তো মনে হয় সেই যে যারা দাম বাড়ার আগে যারা মজুত করছিল, তাহলে ওই ব্ল্যাকের তেলগুলো কি চলতেছে মার্কেটে, এই ব্যাপারটাও সরকারকে আমার মনে নজরে আনা উচিত। সমস্যা দীর্ঘমেয়াদী হতে পারে এ নিয়ে সরকারের কাছে তথ্যের ঘাটতি ছিল, যার সুযোগ নিয়েছে সিন্ডিকেট। তাই অসাধু চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। কি পরিমাণ তেল আমাদের প্রতিদিনের চাহিদা আর কি পরিমাণ তেল খোলা বাজারে বিক্রি হয়েছে, এটার যদি ডিফারেন্সটা পাওয়া যেত তাহলে বোঝা যেত যে সিন্ডিকেটটা কি পরিমাণ ছিল। সরকারের মন্ত্রণালয় চাইলে এটা সম্ভব। আমি মনে করি খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত এবং কালোবাজারিরা কখনোই দেশের বা দলের শক্তি হতে পারে। চাহিদা ও সরবরাহের তথ্য খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করায় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ডকে বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বিএসএসসি। বুধবার বিএসএসসির পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম এসব তথ্য জানান। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানকে জরিমানার মুখে পড়তে হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। জানানো হয়েছে আদেশ জারির 30 দিনের মধ্যে সংশ্লিষ্ট ফান্ডে 5,74,00,000 টাকা ফেরত দিতে হবে। এই অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে কোম্পানিটিকে 6,75,00,000 টাকা জরিমানা করা হবে। এখন জানিয়ে দিচ্ছি টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার। বুধবার ইউএস ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ড কিনতে খরচ হয়েছে 171 টাকা
51 পয়সা, বিক্রি হয়েছে 164 টাকা 40 পয়সায়। ইউরো কিনতে খরচ হয়েছে 148 টাকা 76 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 67 পয়সায়। এছাড়া জাপানি ইয়েন কিনতে খরচ হয়েছে 81 পয়সা, বিক্রি হয়েছে 74 পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ছিল 33 টাকা 23 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 47 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য ছিল 31 টাকা 66 পয়সা, বিক্রি হয়েছে 30 টাকা 76 পয়সায়। এছাড়া আমরা যদি দেখি বুধবার সিঙ্গাপুরি ডলার কিনতে খরচ হয়েছে 100 টাকা 8 পয়সা, বিক্রি হয়েছে 95 টাকা 58 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 38 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 87 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 87 পয়সায়। এবার জানিয়ে দিচ্ছি পুঁজিবাজারে আজকের দিন শেষের লেনদেন পরিস্থিতি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক 18 পয়েন্ট কমেছে, কমে দাঁড়িয়েছে 5248 পয়েন্টে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 108টির, কমেছে 216টির, অপরিবর্তিত রয়েছে 67টি দর। লেনদেন হয়েছে 767 কোটি 68 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় লেনদেন 64 কোটি টাকার মতো কমেছে। এছাড়া লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় অবস্থানে মুজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড, তৃতীয় অবস্থানে সিল্কো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস, তৃতীয় অবস্থানে ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি যদি আমরা দেখি, আজ বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 14 পয়েন্ট, কমে দাঁড়িয়েছে 14,801 পয়েন্টে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ দর বেড়েছে 69টির, কমেছে 104টির, অপরিবর্তিত ছিল 27টির দর। এছাড়া লেনদেন হয়েছে 4 কোটি 38 লাখ টাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 6 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 14 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এদিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটির বিজনেস অ্যানালিস্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 5 মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 20 মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্যের সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।